আমরা আসলে একটি পথসভা করছি আর কি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজকে 10ই নভেম্বর, আহ, এটা নূর হোসেন দিবস, আপনারা সবাই জানেন। আমাদের কর্মসূচি ছিল ওই নূর হোসেন চত্বরের ওখানে কর্মসূচি ছিল, আমরা করেছিলাম। আমাদের আজকের গ্রিন পার্টি বাংলাদেশ আয়োজিত এই আলোচনা সভায় অংশ নিচ্ছি আমি, রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব মুসলিম আলী, আছেন আলম ভাই, আছেন এম মাসুদ, উনি হচ্ছেন গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব। তো আপনারা সবাই কেমন আছেন? জি, ভালো আছি। আর আমাদের এখন আলোচনার বিষয়বস্তু রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা দেখলেন কালকে নিবন্ধনের যে জটিলতা বা বৈষম্য, যে কারণে একটি দল, যাকে বলে আম জনতার দল, সেই দলের মহাসচিব 4-5 দিন অনশনে থেকে তারপরে অনেকের অনুরোধে, বিশেষ করে বিএনপির যিনি মুখপাত্র সালাউদ্দিন সাহেবের অনুরোধে এবং আরও অনেকের অনুরোধে অনশন ভেঙেছেন। কিন্তু নির্বাচন কমিশনের উপরে অনুরোধ রেখেছেন তার এই নির্বাচন মানে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াটা যেন আরও একটু সুবিচার করা হয়, দেখা হয়। এরকম আরও রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তারা নিবন্ধনের আবেদন করে সাড়া পায়নি, তাদের অনেক অনুদান পেয়েছে। আমরা বলেছি গ্রিন পার্টি বাংলাদেশ নিবন্ধনের আবেদনই করি, কারণ 90 বিধারা একটি আছে যেখানে যেই শর্তগুলি আছে শর্তগুলো কঠিন। সে বিষয়ে আমরা আলোচনায় আসবো। তো এই পর্যায়ে কিছু কথা বলবেন মুসলিম আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মুসলিম আলী। আপনি বলবেন যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং আপনার মতামত কী? বাংলাদেশের রাজনীতি তো বর্তমানে একটি অন্ধকার অবস্থায় আছে। অন্ধকার আছে। এখনো মানুষ কিছু বুঝতে পারতেছে যে আগামী নির্বাচন হবে কি হবে না, এরকম একটা নিশ্চয় 50% মানুষ হতাশার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। অধিকাংশ মানুষ চাচ্ছে না যে নির্বাচন, এরকম একটা গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নির্বাচন যাতে বাধাগ্রস্ত, নির্বাচন যাতে একটু দেরিতে হয় বা অন্য কিছু তারা চিন্তা করতেছে। আচ্ছা আচ্ছা। আমার মধ্যে মনে হচ্ছে যদি সঠিক সময় নির্বাচনটা হয়ে যায় তাহলে আমরা যে আজকে বিভিন্ন প্রকার সমস্যায় আছি, সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কারণ এই সরকার এমন একটা অবস্থা দেখতেছে আমরা যে এরা ধর্মীয় নাসিল পার্টি এরকম একটা অবস্থায় আছে। আচ্ছা, যে এরা কোনো কিছু পরিপূর্ণ কিছু দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। আশা করি আগামীতে যদি আমরা একটি ভালো মানে সুন্দর একটি দেশ দেখতে চাই তাহলে একটা নির্বাচন দরকার। আচ্ছা। নির্বাচনের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন হোক, গণতান্ত্রিক সরকারের ক্ষমতা গ্রহণ করে ফলে বিভিন্ন প্রকার সমাজে পরিবর্তন আসে। আচ্ছা। এবং ক্ষমতার যে বিতরণ হয়, বিভিন্ন মানুষের কর্মসংস্থান ক্ষেত্রে সমাজের অনেক সমস্যা সমাধান হওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে যদি বিপ্লবী থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা ভঙ্গি একটা জীবনযাপন মানসিক জীবনযাপনের নিচের দিকে কোনো গৃহযুদ্ধের আশঙ্কা আছে? গৃহযুদ্ধ মনে হচ্ছে না, কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু অর্থনীতি ডাউনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা। এখন কথা বলবেন রাজনৈতিক বিশ্লেষক আলম ভাই। আলম ভাই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অনেকগুলো পৃষ্ঠা আপনি পড়েছেন, দেখেছেন যে এক এক সরকার এক একভাবে আসে। এখন সামনে কি হতে যাচ্ছে, মানে রাজনীতি কি খুব ঝুঁকির মধ্যে আছে কিনা বলবেন? আপনি এখন ব্যবসায়ী, কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা তো আছে।
এই পর্যন্ত। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, দেশের কোনো মা বাপ নেই, যার কারণে আজকে দেশের অবস্থা ভীষণ মানে একটা বিপজ্জনকের দিকে আছে। একদিকে রয়ের এজেন্টরা যতজন প্রকৃতির দিকে জি বলেন। একদিকে রয়ের এজেন্টরা হুমকি থামকি দিচ্ছে বাংলাদেশ সরকারকে, আরেকদিকে জি ইয়া গণভোট এগুলো নিয়ে একটা নির্বাচনকে যত নির্বাচন সামনে এগোচ্ছে তত তারা গণভোট বিয়ার পদ্ধতি নিয়ে রাস্তায় নামছে। এখন আগামী 11 তারিখে তারা মহাসমাবেশ, এগুলো এখান থেকে আর বুঝতে হবে যে তারা চাচ্ছে নির্বাচন না হোক। গণভোট কাদের দাবি? গণভোট জনগণের দাবি না, জনগণ বিহার জনগণের দাবি না। বিহার টোটাল ভোট হিসাব করবে তারা কত কোটি ভোট পেয়েছে সারা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা সেই অনুপাতে তারা কতগুলি আসন পাবে, এক একটা আসনে কতগুলি ভোট পেলে একটা আসন হয়, হ্যাঁ এই আসন ভাগাভাগির একটা ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে, জনগণকে বোঝাচ্ছে যে আমরা ক্রিয়া করলে নাকি দেশে একটা অনেক কিছু হয়ে যাবে, জনগণের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আসলে একটা বোকা স্বর্গে আমাদেরকে বাস করানোর চেষ্টা করছে। আমি চাই বর্তমানে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাক। আমরা ব্যবসা বাণিজ্য করি, বর্তমানে ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। এই ইতিহাস, এই গণভোট, বিভিন্ন লোকজনের দাবি উঠাইতে আজকে কোনো জায়গা ফুটপাত দখল করে বসে আছে। আচ্ছা হ্যাঁ, এগুলো নির্বাচন হয়ে গেলে এগুলো হবে না, দেশে শান্তি শৃঙ্খলা আসবে, আইন শৃঙ্খলা ঠিক হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, আমরা শান্তিতে ঘুমাতে পারবো। আমি তো এই মুহূর্তে কোনো পিয়ারও চাই না, গণভোটের দরকার নেই, এর মধ্যে নির্বাচন হয়ে যাক, একটা দেশে শান্তি আসুক, জনগণ স্বস্তিতে থাকতে পারবে। এই হলো এই আশাবাদী আমি মানে আমার আলোচনা। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলম ভাই। তো এখন কথা বলবেন গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব, মাননীয় মহাসচিব এম মাসুদ। আজকের রাজনীতির প্রেক্ষাপট, সেই সাথে নূর হোসেন দিবস, সেই সাথে কী হতে যাচ্ছে আগামী দিনে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সত্যি খোলা অবস্থানে আমাদের এই আজকের মত বিনিময় আলোচনা। আসলে আজকের দিনটি এতই অর্থবহ এবং যৌক্তিক যে এরকম দিন প্রায়ই আমাদের আছে। তো আমরা এই সমস্ত দিনগুলোকে বছরে একটি দিনই মাত্র স্মরণ করি, আর বাকি দিনগুলোকে আমরা ভুলে যাই। আসলে কেন এরকম দিন বারবার আমাদের আসে? নূর হোসেন, বহু নূর হোসেনের মতো বহু মানুষ এই ভূখণ্ডে নিজেরা তাদের জীবন দিয়েছে, বিসর্জন দিয়েছে। তাদের মতো এই যে আত্মদান, তাদের এই অবদানকে এই ভূখণ্ডের যে বা যারা দায়িত্বরত তারা সেইভাবে পরিচালিত করেন। কেন সেই জীবন দিল? পুরো একটি ব্যবস্থাপনার বিষয়ে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশায় থাকে, বিভিন্ন কর্মে থাকে, তারা এই যে নিজেদেরকে বিলীন করে দেয় একটা সুন্দরের ব্যবস্থাপনার জন্য, সত্যের জন্য, একটা চিরন্তন একটা বিষয়ের জন্য, সেই জায়গাগুলো আসলে বাস্তবায়ন আর কবে হবে, কখন হবে, কারা করবে, সেগুলো বিবেচ্য বিষয়। এখানে নূর হোসেনের প্রসঙ্গে আমি বলতে চাই, এরকম নূর হোসেনের মতো অগণিত মানুষ প্রতিনিয়তই জন্ম নিচ্ছে এবং প্রতিনিয়তই মৃত্যুও হচ্ছে। এই যে বিষয়গুলো, এখন আসলে ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে তার অস্তিত্ব দেখবে, কিন্তু ব্যক্তি যে বিষয়গুলোকে নেতৃত্ব দেয়, কর্তৃত্বে থাকে এবং প্রতিনিধিত্বশীল অবস্থানে তার প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠে, সেই প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘ সময়ে স্থায়িত্ব হয়। কারণ এই বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটিকে আমরা আসলে সাধারণীকরণ পর্যায়ে নিতে পারি। আমাদের যে গণসচেতনতা বোধ, সেই পর্যায়ে আমরা এখনও দৃশ্যমান করতে পারি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বঙ্গভবন, সচিবালয়, সংসদ ভবন,
বিচারাঙ্গন, তারপরে নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিভিন্ন বাহিনী আছে, তো সব কিছুই আমাদের এখানে আছে সেই পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত একই রকমভাবে। মাঝে মাঝে কিছুটা সংস্করণ করা হয়, সংস্কার করা হয়। এই যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো আমরা তো সেই আগের মতোই আছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে নেতৃত্বে যে বা যারা আসছে তারা কেন পুরনো চিন্তা চেতনা, ধ্যান ধারণা অথবা বিজ্ঞান ও প্রযুক্তিহীনভাবে তারা চলছে, বলছে এবং করছে? তারা কেমন যেন একটা স্বজনপ্রীতি কেন্দ্রিক পারিবারিক বিষয়ের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায়। মনে হয় যে তারা সবাই কিয়ামত পর্যন্ত নিজেদেরকে একটা অবস্থান দ্বারা প্রকাশ করবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলেই খুব হীনমন্যতার ক্ষেত্র আমাদেরকে দৃশ্যমান করে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি বিভিন্ন সময় ব্যক্তি দূষিত হয়ে যাচ্ছে, ব্যক্তি নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং ওই ব্যক্তিগুলোর সাথে সাথে প্রাতিষ্ঠানিক যে বিষয় সব কিছুই একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে চলে যাচ্ছে। তো আমাদের রাজনীতি বিষয়টা আসলে এতই স্পর্শকাতর, সেই জায়গাতে আমরা আসলে এখনও বুঝি না যে রাজনীতি মানে কি। এবং রাজনীতির যতগুলো উপাদান আছে, পররাষ্ট্রনীতি, রণনীতি, কৌশল নীতি, প্রাতিষ্ঠানিক নীতি, ব্যক্তিনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, ধর্মীয় নীতি, অর্থনীতি, সংস্কৃতি নীতি, আঞ্চলিক নীতি, স্থানীয় নীতি, এরকম হাজারো নীতি আছে জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। এই সমস্ত বিষয়গুলোকে আমরা আসলে যে দিক নির্দেশনা দেব সেই পর্যায়গুলোতে কে বা কারা? এখন দেখা যায় আমাদের এখানে যে বা যারা এই বিষয়গুলো দায়িত্বে আছে তারা নিজেদেরকে আসলে ওই ধরনের উপলব্ধি বোধের জায়গা থেকে প্রকাশ করছে না এবং কর্মসূচিও দিচ্ছে না। আমরা দেখেছি বিগত সময়ে একই মানুষ সে রাজনীতি করার জন্য বা যে বা যারা যেভাবে করে সে সেইভাবে না অধিষ্ঠিত হয়েই একটা নির্দিষ্ট সুযোগের পরিপ্রেক্ষিতে চলে আসলো রাজনীতি করার জন্য। যেমন জনাব নাহিদ ইসলাম একটা সময় সে সরকারি উপদেষ্টা হলো, নির্দিষ্ট কিছু সময় সে ওইখানে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে সে এখান থেকে চলে আসলো, চলে এসে একটা নির্দিষ্ট দলে অন্তর্ভুক্ত হলো। এখন তার আবার খায়েশ হলো যে আমি রাজনীতি করব, আবার ওই চেয়ারগুলোতে বসবো। কিন্তু যখন সে ওই চেয়ারগুলোতে ছিল তখন কি করেছে বা কেন করতে পারলো না, এই যে বিষয়গুলো এখনও সেগুলো প্রকাশ করে, আবার সে ওই চেয়ারে বসতে চাচ্ছে। এইরকমই বর্তমানে জনাব শহীদ মাহমুদ, আসিফ হোসেন বা আরও অনেকে আছে, এই যে যারা এই অবস্থানগুলোতে আছে রাজনৈতিকভাবে তারা দিক নির্দেশনা দিচ্ছে এই ভূখণ্ডের মানুষগুলোকে, তারা কেন আবার ওই চেয়ারগুলোতে বসবে? তারা কি কি করতে পারেনি এখন পর্যন্ত, সেই বিষয়গুলো এখনো দৃশ্যমান হয়নি। আচ্ছা, তাহলে বিষয়গুলো কি, মানে সবসময়ই দেখা যাচ্ছে যে ব্যক্তি তার নিজস্বতা দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে বা নির্দিষ্ট বিষয়বস্তু দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সবসময়। এখন ব্যক্তি আসলে কতক্ষণ পারবে? ব্যক্তির তো একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে। আমি তো আর কেমন পর্যন্ত বাঁচবো না, থাকতে পারিও না। তাহলে আমার জন্য পুরো পৃথিবী থমকে যাবে, পুরো একটা জাতি নির্বিকার হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে? অবশ্যই না। তাহলে আমরা আসলে আমাদেরকে বৃহৎ পরিসরে মানব যে সম্পদ, মানুষের জন্ম পরবর্তী প্রত্যেকটা মানুষকেই যে সম্পদ রূপে পরিণত করার জন্য তার প্রশিক্ষণ দরকার, তার শিক্ষা দরকার, তার সুচিকিৎসা দরকার, তার বিভিন্ন আনুষঙ্গিক উপাদানে তাকে সহযোগিতা করে তার মনুষ্যত্ব বিকাশ করতে হয়, বা নির্দিষ্ট ধরনের শ্রমকর্ম পেশায় তাকে যোগ্যতা সম্পন্ন করে তাকে প্রতিষ্ঠিত করতে হয়। সেই জায়গাগুলো আমাদের নিশ্চিহ্ন করা হচ্ছে প্রতিনিয়ত। আমরা শহীদ নূর হোসেন, অনেকেই বলি শহীদ নূর হোসেন, আসলে শহীদ বলাটা হয়তো এখানে ঠিক না। কারণ শহীদ হচ্ছে একটা ধর্মীয় বিষয়, আর ধর্মীয় বিষয়গুলো হচ্ছে রাজনীতির অন্তর্গত বিষয়। রাজনীতির বহু উপাদান আছে। আমরা করোনার সময়ও দেখেছি মসজিদে যাওয়া অথবা মানুষের প্রার্থনা করা, এগুলো ব্যক্তিকেন্দ্রিক বিষয়। অনেকেই পূর্ববর্তী সময় অনেকভাবে বলে গেছে। তো রাজনীতি এতই সময় উপযোগী একটা বিষয়, আধুনিক একটা বিষয়, যেটা দ্বারা আসলে সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয়, কর্তৃত্ব হয়, অনুমোদিত হয়। তো রাজনীতি আমাদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদেরকে করার যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলি, সেই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে। আমাদের রাজনীতি করার
মতো বা রাজনীতি বোঝার মতো আমাদের যে সচেতনতা বোধ এবং আমাদের যে সাধারণীকরণের বিষয়, সেই বিষয়গুলো আমাদের এই রাষ্ট্র কখনোই দেয়নি। আমরা শুধুই দিলে দিলে নির্বিকার হচ্ছি, নিঃস্ব হচ্ছি, নিজেদেরকে বিসর্জন দিচ্ছি। এটা দ্বারা আসলে ভালো কিছু হতে পারে না। একটা মানুষ জীবিত থেকে কিছু করতে পারলো না, সে মরে যে শহীদ হলো, তার পরিবারকে ফুলের মালা দিলাম, অনেক কিছু দিলাম, তাকে স্মরণ করলাম, তাহলে সে কিছু পেল না। যেটা আসলে বেঁচে থাকতে দিতে পারলাম না, সেটা অলৌকিকভাবে আমরা দিয়ে যাচ্ছি। আমরা সর্বদাই অলৌকিক একটা প্রতিদ্বন্দ্বী দাঁড়া করাচ্ছি আমাদের মধ্যে। আমাদের এই ভূখণ্ডে এখন আসলে আমরা তো আমাদের নির্দিষ্ট করতে পারি। আমরা এখনও আমাদেরকে বিভিন্ন রকমের ভাবে আমরা ষড়যন্ত্রকারী, প্রতিদ্বন্দ্বীকারী বা শত্রু মনোভাবা সম্পন্ন বিষয়ে আমরা চলছি। আমাদের আসলে শত্রু কে? কেন আমাদের শত্রু থাকবে? কারণ আমাদের প্রয়োজনীয় চাহিদা আমরা পরিপূর্ণ করতে পারছি না অথবা করতে দিচ্ছি না। তো সেই জায়গাগুলোকে, আমাদের সমস্যাগুলোকে সুনির্দিষ্ট করতে হবে। কারণ আমরা প্রাকৃতিকভাবেই অনেক স্বয়ংসম্পূর্ণ। পুরো বিশ্বের মধ্যস্থলে কেন্দ্রবিন্দুতে আসলে আমাদের অবস্থান। আমাদের এই আবহাওয়া, আমাদের এই জলবায়ু, আমাদের এই প্রাকৃতিকভাবে খনিজ সম্পদ অনেক সমৃদ্ধ, অনেক সময় উপযোগী। তো আমরা শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করার যে সক্ষমতা, সেই বিষয়টা আমরা আসলে এখনো অনুধাবন করতে পারছি না, যে আমরা আমাদেরকে ব্যবহার করব, আমরা আমাদেরকে নেতৃত্ব দিব, পরিচালনা করব। সেই জায়গাগুলোকে যদি আমরা সুনিশ্চিত করতে পারি, সুস্পষ্ট করতে পারি, তাহলেই আমাদের দ্বারা আসলে প্রত্যেকটি মানব সম্পদ রূপে তার সমৃদ্ধতা, তার সক্ষমতা বিনিয়োগ করতে পারবে। আর যখন সে বিনিয়োগ করতে পারবে তার সক্ষমতা, স্বনির্ভরতা, তখন আসলে আমরা সবাই সুন্দরভাবে হাসি মুখে সময় কাটাতে পারবো, বিনোদনের সহিত আমাদের জীবন উপভোগ করতে পারবো। এবং আমরা স্বপ্নের কিছু প্রয়োজন নেই, আমাদের নতুন কিছু দরকার নেই, আমরা সেটাকে উপযোগী করতে পারবো। এখন অনেকেই আমরা বলি নতুন বাংলাদেশ, বিষয়টা আমার কাছে খুব হাস্যকর লাগে যে আমি MM মাসুদ, আমি নতুন MM মাসুদ মানে আমার নামটা আসলে চেঞ্জ করতে হবে, হয়তো মাসুদ MM অথবা অন্য কিছু। এখানে পরিবর্তন বলে ফেলি যে সমাজ পরিবর্তন করব, রাষ্ট্র পরিবর্তন করব, বিশ্ব পরিবর্তন করব। বিষয়টা এইভাবে না বলে যদি আমরা বলি যে আমরা সংগতি আনব, তবে অনেক বেশি সমৃদ্ধ হয়। আমরা সুন্দরের চর্চা করার জন্য আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিকে আমাদের সঙ্গী সাথী করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির দিকে তাকাতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে আমাদের দৃষ্টিপাত নাই। বিশ্বের অনেক দেশ আছে যেখানে যে মৌলিক চাহিদাগুলো, যত ধরনের উপকরণগুলো আছে, সেগুলোর দাম 50 বছর 100 বছরেও বাড়ে না। মানুষের যে খাদ্য 3 বেলা খেতেই হবে, আবাসন, বস্ত্র, এই চিকিৎসা, এই যে সেবাধর্মী বিষয়গুলো আছে, সেবাধর্মী বিষয়কে আমরা কি রাজনীতি, অনেকেই বলে যে আমি ব্যবসায়ী, আবার আমি রাজনীতিবিদ। ব্যবসা হচ্ছে একটা মুনাফাধর্মী বিষয়। তো সেই জায়গাটাকে মধ্যে আসলে রাজনীতি ঢুকিয়ে ফেলছি, রাজনীতির মধ্যে ব্যবসা ঢুকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কর্মের মধ্যে কেমন যেন অগোছালো অবস্থান। আজকে আমি যদি বাংলাদেশ দেখা গেছে, বিগত সময় এগুলো অনেক সময় দেখেছি আমি, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের যে প্রধান মহাপরিচালক, সে তার অধীনস্থদের বলছে যে এখানে রাজনীতি করা যাবে না, আপনারা কেউ রাজনীতি করতে পারবেন না। রাজনীতির মধ্যে রাজনীতি চলে আসছে। এই যে বিষয়টাকে অনেক হালকা করা হচ্ছে, প্রয়োজনে আমরা এগুলোকে সংশোধন করতে পারি, সময় উপযোগী করতে পারি। সেইভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা আসলে আমাদের যে মানবীয় গুণ, আমাদের যে মনুষ্যত্ববোধের চর্চা, আমাদের যে মহানুভবতা, সেই জায়গাগুলো আমাদেরকে সুস্পষ্ট করতে হবে। কারণ আমি সর্ববিষয়ে পারদর্শী না, তাহলে যে বা যারা সর্ববিষয়ে পারদর্শী, যতটা পারদর্শী, সেই জায়গাগুলোকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। সেটা করবে কি? বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে নিয়ম নীতি, আইন কানুন, বিধিবিধান প্রণয়ন করতে হবে। আমাদের পরিকল্পনাটা যদি আমরা প্রথম না করি, আমরা প্রথমেই যদি পরিচালনার মধ্যে পরিচালিত হয়ে যাই, তবে আমাদের আসলে এলোমেলোই হবে। পকেটের ভিতরে পকেট তৈরি করা খুব বেশি সহজ না। এটা অনেক প্রথমেই ভাবতে হয় যে আমি একটা পকেটের মধ্যে কয়টা পকেট তৈরি করব। আমাদের যে বিগত সময়ের অতীত আছে, এই অতীতগুলো আমাদের বহুমুখী অভিজ্ঞতার বিষয়। এই অতীত থেকে আমরা অভিজ্ঞতা নেইনি এবং বর্তমানকে আমরা উদাসীনভাবে স্বেচ্ছাচারিতার মধ্যে পরিচালনা করছি, বিদায়ী আমাদের অন্ধকার ভবিষ্যৎ। আজকে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে এখানে রাজনীতি বলতেই নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল,
রাজনীতি বলতেই নির্দিষ্ট কিছু মত, নির্দিষ্ট কিছু পদ, আমাদের ঐক্যমত্য কমিশন। আসলে মানুষের যে গুণ, মানুষের যে বিষয়, এগুলো তো নির্দিষ্ট বিষয়ভিত্তিক হয়। এখন দ্বিমত থাকবে, মানুষের মত পথ, মানুষে ভিন্নতা থাকবে, সেই জায়গাগুলোকে আমরা কেন মানতে পারছি না? আমি কেন প্রত্যেকটা দলের প্রতি মেনে যাব? এক একটা দলের এক এক ধরনের ইশতেহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে তো আমরা এক একভাবে গ্রহণ করব, যে কে কার থেকে কতটুকু ভালো, তুলনামূলক শতকরা পরিমাপ হতো, সেই জায়গাগুলোকে আমরা এখনও সুনির্দিষ্টভাবে সুনিরূপণ করতে পারিনি, দৃশ্যমান হয়নি। আমাদের এই ভূখণ্ড অনেকেই পরিচালনা করেছে, কিন্তু আমি তো দায়মুক্ত থাকতে, আমি তো পরিচালনা করিনি। তবে আমি কেন অদক্ষ, অথবা যতটুকু অক্ষম, যতটুকু অপরিপক্ক, সেটা কেন আমি জানার জন্য সুযোগ পাবো না? আমাকে সুযোগ পেতে হবে, এবং প্রাতিষ্ঠানিকভাবে যে বা যারা দায়িত্বশীল আছে তারা এই বিষয়গুলোকে অনুধাবন করতে হবে, যে আমাদের এখানে কাউকে অযোগ্য, অদক্ষ, অপরিপক্ক বলে এও প্রতিপন্ন করা যাবে না। যে তাদেরকে মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটি মানবেরই নির্দিষ্ট বিষয়ে যোগ্যতা থাকতে পারে, দক্ষতা থাকতে পারে, সমৃদ্ধ বিষয়বস্তু থাকতে পারে। সেটা যদি সে বিনিয়োগ করার সুযোগ না পায়, বিনিয়োগ না করে, তাহলে এই মনুষ্যত্ব জাতির বিপর্যয় এবং ধীরে ধীরে বিলীয়মান হয়ে যাবে। এখানে যুদ্ধ, এখানে সংঘাত, এখানে সাংঘর্ষিক অবস্থার প্রতিনিয়ত ঘূর্ণায়ন রূপে সূত্রপাত হবে। আমাদের এখানে যে ফুটপাত, এই ফুটপাতেই দেখা যায় উৎপাতের সূত্রপাত। সাধারণ একটা ফুটপাত, সময়ের যে সদ্ব্যবহার, এটা আসলে মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমার জন্য যে 24 ঘন্টা, আরেকজনের জন্য সেই একই 24 ঘন্টা। তাহলে এই যে 24 ঘন্টা সময়কে আমরা মূল্যায়ন করছি। একজন ভিআইপির জন্য, একজন সিআইপির জন্য যেই সময়, আমার জন্য সেই সময়কে মূল্যায়ন করতে হবে। সেই সময়ের সদ্ব্যবহারে আমরা উদ্বিগ্ন, আমরা আন্তরিক, এবং আমাদের দায়িত্ব গ্রহণপূর্বক আমরা আসলে দায়বদ্ধ, জবাবদিহিতার মধ্যে আছি। আমরা যেই অবস্থানেই থাকি না কেন, আমরা কখনোই বিচারহীনতার ঊর্ধ্বে না, বিচারের ঊর্ধ্বে না, আমরা দায়বদ্ধ। কারণ আমরা মানুষ, আমরা একা একা কখনোই স্বয়ংসম্পূর্ণ না। আমাদের মনুষ্যত্ববোধ, মানবিকতা, মহানুভবতা যাই কিছু প্রদর্শন করি, এটা একটা সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আদান প্রদানের মাধ্যমেই, দেয়া নেয়ার ভিত্তিতেই আমাদের পথ চলে। তাহলে আমার কেন এত অহমিকা, কিসের এত অহমিকা? হ্যাঁ, থাকতে পারে কিছু প্রতিভা, থাকতে পারে কিছু যোগ্যতা, গুণাগুণ, সেগুলো নির্দিষ্ট বিষয়ভিত্তিক আসতে হবে। যে আমি খাদ্যক্ষেত্রে এতটা, চিকিৎসা ক্ষেত্রে এতটা, নিরাপত্তা ক্ষেত্রে এতটা, আবাসন ক্ষেত্রে এতটা, প্রতিযোগিতা ক্ষেত্রে এতটা, বৈদেশিক ক্ষেত্রে এতটা, ক্ষেত্রে এতটা, আঞ্চলিক ক্ষেত্রে এতটা, রণনীতির ক্ষেত্রে এতটা। পূর্ববর্তী সময় থেকে বর্তমানে আমি ভালো করেছি, দৃশ্যমান রেখেছি। ঘটনার গভীরে যে ঘটনা আছে সেই জায়গাগুলো আমাদেরকে আসলে উপলব্ধি করতে হবে। আমরা সকলেই চাই প্রত্যেকটা মানুষেরই সক্ষমতা, প্রতিভা, যোগ্যতা এই রাষ্ট্রে বিনিয়োগ করা হয়, অথবা এই বিশ্বে বিনিয়োগ করা হয়। আমরা মঙ্গল গ্রহে পর্যন্ত আমাদের প্রতিভা বিকশিত করতে চাই। ধন্যবাদ। মানে আপনাকে বারবার ধন্যবাদ দিচ্ছি এই জন্য, আপনি যতই বলছেন ততই আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি। মনে হয় যে সারা রাত শুনলে কথা শেষ হবে, কিন্তু ওই মশা আমাদেরকে ছাড় দিচ্ছে না। মশা বলছে যে তোমাদেরকে এখন আমরা আক্রমণ করবো। আমরা জানি না দূর থেকে কারা যেন ব্যাটিং করছে, মানে তো আজকে আলোচনা আমরা শেষ করব। আমি 1-2 মিনিট বলবো। তো আপনি ভালোই বলেছেন। আর একটা বিষয় বলেছেন যে শহীদ আমরা কেন বলবো, সে তো শহীদ একটা ধর্মীয় বিষয়, এই কথাটা খুবই চমৎকারভাবে বলেছেন। কারণ এই শহীদ শব্দটা হচ্ছে একটা ধর্মীয় বিষয়, এর বাংলা কোনো সুন্দর নাম থাকতে পারে কিনা সেটা সবাইকে বিবেচনা করা উচিত। পাশাপাশি একটা বিষয় বলেছেন যে তাকে আমরা জীবিত অবস্থায় স্মরণ করলাম না, মৃত্যুর পরে স্মরণ করলাম। হ্যাঁ, এই রেওয়াজটা বাংলাদেশে আছে। কারণ কৃতকর্মের জন্য, ভালো কাজের জন্য আগে কোনো প্রশংসা করা হয় না। মারা যাওয়ার পর বলা হয় যে অনেক বড় কবি ছিলেন, উনি বড় ছিলেন, দার্শনিক ছিলেন, উনি বড় রাজনীতিক ছিলেন, আমরা অনেক কিছু হারাইলাম পৃথিবী, এই এটা বলে। তবে শহীদ যাকে মানে যে আত্মাহুতি দিয়েছেন, যে নূরের কথা বলছি, নূর হোসেনের ব্যাপারটা আলাদা। কারণ নূর হোসেন হচ্ছে একটা সাধারণ মানুষ ছিল। সে একটা খালি গায়ে
গণতন্ত্র মুক্তি পাক লেখে সেটা দাঁড়িয়েছিল, স্বৈরতন্ত্র নিপাত যাক, এবং সেখানেই গুলি খেয়েছিল। সেজন্য তার যে মহানুভবতা বা তার যে প্রাসঙ্গিকতা তার মৃত্যুর পরেই সুস্পষ্ট হয়েছে, সে আগে রাজনীতি করে নাই, সেজন্য তার বিষয়টা আলাদা। যাই হোক, আপনি সুন্দর সুন্দর বিষয়গুলো টার্মসগুলো এখানে সংযুক্ত করেছেন, এবং আমি মনে করি যে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে মানে আরও বেশি সমৃদ্ধ হব আমরা, এবং যা আমরা মানুষের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে পারবো। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আজকে আলোচনা আমরা এখানে শেষ করতে চাই।